আদৌ আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রতি সংবেদনশীল কিনা, তাকে তো মানুষকে তার মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। শুধু জান্তা সরকার যে সিদ্ধান্তও নেই, সেই সিদ্ধান্ত এক্সিকিউট করার সক্ষমতা জান্তা সরকারের নাই। তার রোহিঙ্গা সমস্যা সমাধান হবে কোত্থেকে? যদি রোহিঙ্গা ইস্যু এভাবে না বলে রোহিঙ্গা সংকট বা রোহিঙ্গা সমস্যা এভাবে চিন্তা করি, তাহলে এটা আসলে একটা স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। তার কারণ হচ্ছে যে আপনি জানেন যে 2017 সালের 25শে অগস্টে রোহিঙ্গাদের একটা বড় ইনফ্লাক্স হয় এবং এর পরে প্রায় 7.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তারও আগে থেকে প্রায় 3 থেকে 4 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছিল, যারা 1978 সালে, 1991-92 সালে এবং 2012 সালে এবং 2016 সালে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন 8 বছর পরে এসে, অর্থাৎ ম্যাসিভ ইনফ্লাক্সের 8 বছর পরে এসে এই 2025 সালে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 13 লক্ষাধিক। এবং এই রোহিঙ্গা সমস্যার সমাধান আমি বলছি স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে যে রোহিঙ্গা, শুধু রোহিঙ্গা নয়, শরণার্থী সমস্যা সমাধানের যে আন্তর্জাতিক যে মডেল, 3টা মডেল আছে। একটা হচ্ছে আপনার সোশ্যাল বা লোকাল ইন্টিগ্রেশন, যেটা সম্ভাবনা বাংলাদেশে খুব একটা নাই, যে রোহিঙ্গারা বাংলাদেশের সোসাইটিতে ইন্টিগ্রেট করবে এরকম কোনো সম্ভাবনা এখন আর আমি দেখি না। আর একটা হচ্ছে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট, অর্থাৎ কান্ট্রি অফ অরিজিন এবং কান্ট্রি অফ মাইগ্রেশনের বাইরে তৃতীয় কোনো দেশে যে তারা মাইগ্রেট করে যাবে, যেটাকে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট, তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। তার কারণ হচ্ছে তৃতীয় কোনো দেশ উইলিংলি রোহিঙ্গাদেরকে শরণার্থী হিসেবে গ্রহণ করার জন্য ফর্মালি প্রস্তাব দিয়েছে, এরকম কোনো নজির আমরা গত 8 বছরে দেখি নাই। তাহলে বাকি থাকে একটা অপশন, সেটা হচ্ছে ভলেন্টারি রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ তাদেরকে প্রত্যাবাসনের মাধ্যমে রাখাইনে ফেরত পাঠানো, এবং সেটারও খুব কোনো সম্ভাবনা দেখছি না। তার কারণ হচ্ছে মিয়ানমার নিজেই অভ্যন্তরীণ একটা রাজনৈতিক এবং নিরাপত্তাহীনতার একটা জায়গা থেকে মিয়ানমারের রাজনীতি চলছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে রাখাইন রোহিঙ্গারা ফেরত যাবে, সে রাখাইনের উপরেই মিয়ানমার সরকারের কোনো কর্তৃত্ব নাই। আপনি জানেন যে আরাকান আর্মি রাখাইন রাজ্যের প্রায় 90% এরিয়া তারা দখল করে নিয়েছে, এবং বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী পুরো বর্ডার এরিয়া এখন রাখাইনে আরাকান আর্মির দখলে। এরকম একটা অবস্থায় সেখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়া, তাদের জীবন নিরাপত্তা দেয়া, তাদেরকে সেখানে তাদের আগের জায়গায় পুনর্বাসন করা, এই সম্ভাবনাগুলো একেবারে ক্ষীণ হয়ে আছে। তারও চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করার জন্য যে একটা ফর্মাল ডায়ালগ শুরু করবে, বাংলাদেশ সেই অবস্থাও নাই। তার কারণ হচ্ছে বাংলাদেশ যদি মিয়ানমারের সরকারের সাথে এই মুহূর্তে জান্তা সরকারের সাথে ডায়ালগ করে এবং প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা তৈরি করে, কিন্তু মিয়ানমারের যে রাজনৈতিক সরকার, অর্থাৎ মিয়ানমারের যে জান্তা সরকার এখন ক্ষমতায় আছে, তাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষমতা নাই, কারণ তাদের রাখাইন রাজ্যের কোনো নিয়ন্ত্রণ নাই। আবার বাংলাদেশের পক্ষে আরাকান আর্মির সাথে ফর্মাল কোনো ডায়ালগ ডেভেলপ করা সম্ভব নয়। তার কারণ বাংলাদেশের সাথে মিয়ানমারের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, সেই রিলেশনের ভেতরে যদি আমরা আরাকান আর্মির সাথে কোনো ডায়ালগ ডেভেলপ করতে পারি না, তার কারণ আরাকান আর্মি মিয়ানমার রাষ্ট্রীয় কাঠামো একটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। সুতরাং মিয়ানমারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখে মিয়ানমারের স্টেটের ভাষায় একটা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সাথে ডায়ালগ করা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক নর্মসের সাথে যায় না। তাহলে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি? সেই জন্য বলছি রোহিঙ্গাদের রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা সমস্যা এবং রোহিঙ্গা ইস্যুটি এখন আসলে একটা স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। এখানে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে মিয়ানমারের আগামী নির্বাচনে কারা নির্বাচিত হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। এখানে আরো একটা ব্যাপার মনে রাখা জরুরি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, যেটা অং সান সু চির নেতৃত্বে যেই রাজনৈতিক দলটি 2021 সালের নির্বাচনে নির্বাচিত হয়, 2021 সালের ফেব্রুয়ারি 1 তারিখ তাদের সরকার গঠন করার কথা, সেই 2021 সালের ফেব্রুয়ারি 1 তারিখই মিয়ানমারের সামরিক জান্তা তাদের ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করে। এখন আগামী নির্বাচনে এই যদি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যদি উইন করে, তাহলে অনেকগুলো যদি ইফস এন্ড বাটসের উপরে নির্ভর করে। যদি
যদি তারা ক্ষমতায় আসতে পারে, যদি নির্বাচন সুস্থ হয়, তারপরে রোহিঙ্গারা যেতে পারবে কি পারবে না তার ডায়ালগ শুরু হতে পারে। কিন্তু সেই ডায়ালগও মনে রাখতে হবে আরাকান আর্মি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে এখানে কাজ করবে। অর্থাৎ মিয়ানমারের রাষ্ট্রনীতি পরিবর্তন হোক বা না হোক, আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি, আদৌ আরাকান আর্মি রোহিঙ্গাদের প্রতি সংবেদনশীল কিনা, তারা যদি দেশের পরিস্থিতি একটা ডেমোক্রেটিক একটা রিস্টোরেশন হয়, ডেমোক্রেটিক একটা ট্রানজিশন হয়, তাহলে তারা রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যেতে পারবে কি পারবে না সেটা পুরোটাই মোটা দাগে নির্ভর করছে আসলে আরাকান আর্মির দৃষ্টিভঙ্গি কি, আদৌ তারা রোহিঙ্গাদেরকে গ্রহণ করতে রাজি আছে কিনা। আপনাকে শুধু ফুটনোট হিসেবে জানিয়ে রাখি, আপনি জানেন যে রাখাইন রাজ্যে আরাকান আর্মির অত্যাচারে প্রাণ বাঁচানোর জন্য ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে ধরে নিতে পারি আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্কটা খুব একটা কমফোর্টেবল অবস্থায় নাই। ফলে নতুন সরকার আসলেও বা মিয়ানমারের ডেমোক্রেটিক ট্রানজিশন হলেও, মিয়ানমার যে ডেমোক্রেসি রেস্টোর হয়, তারপরেও রোহিঙ্গারা আদৌ মিয়ানমারে ফেরত যেতে পারবে কিনা সেটা আসলে বলা মুশকিল। এখানে যেটা জরুরি জানা সেটা হচ্ছে আমরা এটাকে শুধু 1.5 লক্ষ রোহিঙ্গা আমাদের এখানে প্রবেশ করছে, আগে থেকেই প্রায় 13 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে, বিষয়টাকে এরকম সংখ্যার বিচারে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা খুব বেশি দূর যেতে পারবো না। বিশ্বব্যাপী রিফিউজি সিচুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তারা যখন মানুষ একটা পারসিকিউটেড সিচুয়েশনে থাকে তখন তারা নিকটবর্তী দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সারা পৃথিবীতে শরণার্থীদের যে ইতিহাস, সেই ইতিহাসে আপনি এ ধরনের উদাহরণ অসংখ্য পাবেন। তো এখন যখন 2016 সালে বাংলাদেশে একটা বড় সংখ্যক রোহিঙ্গা প্রবেশ করে, এরপরে কিন্তু বাংলাদেশ সরকার কোনোভাবেই বর্ডার ওপেন করতে রাজি ছিলেন না। বিশেষ করে 2017 সালে বাংলাদেশ সরকার কোনোভাবেই বর্ডার ওপেন করতে রাজি ছিল না, আন্তর্জাতিক প্রেসারে পড়ে তারপরেও বাংলাদেশ খুবই রিলাক্টেন্ট ছিল। কিন্তু আপনি যখন দেখছেন এই টেকনাফ সীমান্তে, বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারে যখন অসংখ্য মানুষ, যখন আবাল বৃদ্ধ বনিতা শিশু প্রেগনেন্ট ওয়ামেন এরকম করে হাত কাটা পা কাটা মাথা কাটা ওন্ডেড পিপল যখন আপনার বর্ডারে এসে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবন মৃত্যুর মানে পাশাপাশি থাকছে, এরকম একটা অবস্থা যখন দাঁড়িয়ে আপনি আছেন, তখন রাষ্ট্র আগে নাকি মানুষ আগে এই প্রশ্ন আসে। তখন আসলে মানুষকে জায়গা দিতে হয়। এরকম একটা জায়গা থেকে, একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস থেকে বাংলাদেশ 2017 সালে বর্ডার ওপেন করেছিল। এবারও তাই ঘটনা ঘটেছে। যখন আপনি দেখছেন যে রাখাইনে যে আরাকান আর্মির যে ম্যাসিভ ইনডিসক্রিমিনেট অ্যাটাকের কারণে রোহিঙ্গারা এবং সিভিলিয়ান রোহিঙ্গারা যখন দলে দলে বর্ডারে চলে আসছে, তখন আপনি কি করতে পারেন? তাকে তো মানুষকে তো আপনি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। যে মৃত্যুকূপ থেকে বাঁচার জন্য জীবন নিয়ে আপনার কাছে আশ্রয় চাচ্ছে, তাকে আপনি ঠেলে মৃত্যুকূপে পাঠাতে পারেন না। এরকম একটা জায়গা থেকেই আসলে আবার 1.5 লক্ষ রোহিঙ্গা এখানে প্রবেশ করেছে। সুতরাং এটা সংখ্যার বিচারে নয়, কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের জায়গা থেকে এরকম যদি কন্টিনিউয়াসলি রোহিঙ্গারা আসতে থাকে, তাহলে বাংলাদেশ আর কত মানুষকে, কত রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দেবে? এই জায়গাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশকে তুলে ধরতে হবে। বাংলাদেশকে বোঝাতে হবে যে 13 লক্ষাধিক রোহিঙ্গা এখানে অলরেডি বাস করছে, তারপর আরও 1.5 লক্ষ রোহিঙ্গা আসছে, প্রায় 15 লক্ষাধিক রোহিঙ্গা এভাবে যদি আসতে থাকে, এইসব ম্যাসিভ রোহিঙ্গা প্রেজেন্সের কারণে বাংলাদেশে কী ধরনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং নিরাপত্তার যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরতে হবে এবং মনে রাখতে হবে যে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীতে শরণার্থী সমস্যা কোনো নির্দিষ্ট দেশের নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এর দায় দায়িত্ব নিতে হবে এবং এটাকে একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলে বার্ডেন শেয়ারিং। Why should Bangladesh share all the burdens? Other people, international community should come forward to share the burden. এইভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে ইনভলভ করতে হবে এবং এটার একটা সলিউশনের দিকে যেতে হবে এবং সেখানে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারকে ইনভলভ করতে হবে।
আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে অনেক কনফারেন্স হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, টেলিভিশনে টক শো হচ্ছে, লেখালেখি হচ্ছে, অনেক পলিসি পর্যায়ে আলোচনা হচ্ছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা কি আসলে সেটা বুঝতে হবে। আপনি রোহিঙ্গারা যদি স্বেচ্ছায় নিজ দেশে ফেরত দিতে না চায়, তাকে আপনি জোর করে ফেরত পাঠাতে পারবেন না ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিধিবিধানের যে সূত্র সে অনুযায়ী। তাহলে রোহিঙ্গারা যে ওখানে চলে যাবে, কেন যাবে? রোহিঙ্গারা ওখানে চলে যাওয়ার জন্য তারা সেখানে কোথায় যাবে, তারা কোথায় থাকবে, তাদের জীবন নিরাপত্তা কে দেবে, তারা যে বসতভিটা ফেলে আসছে সেটা তাদেরকে ফেরত দেওয়া হবে কিনা, তাদের সাথে যে জেনোসাইড হয়েছে সেটার বিচার হবে কিনা, এই বিষয়গুলো, তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিনা, মানবিক মর্যাদা দেওয়া হবে কিনা, এই বিষয়গুলোর কোনো পর্যায়ে কোনো জায়গা থেকে কোনো স্টেক হোল্ডার, কোনো রেসপন্সিবল পার্টনার এই বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি কোনো জায়গাতে দিতে পেরেছে? পারে নাই। তা রোহিঙ্গারা কেন ফেরত যাবে সেই জায়গাতে কাজ করতে হবে। শুধুমাত্র আমরা গ্রাউন্ড রিয়ালিটিকে ডিপলি আন্ডারস্ট্যান্ডিং না করে শুধুমাত্র রোহিঙ্গাদেরকে ফেরত চলে যাবে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে, এগুলা বলে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো কিছু আমরা প্রডিউস করি না। আমাদেরকে আসলে রিজিওনাল পার্টনার, ইন্টারন্যাশনাল পার্টনার, এদেরকে ইনভলভ করতে হবে। এটা শুধু মিয়ানমার আর বাংলাদেশের দুই দেশের সমস্যা নয়, এভাবে দেখতে হবে। এটাকে যদি বায়োলেটারাল একটা ইস্যু হিসেবে আমরা ট্রিট করি, মিয়ানমারের সাথে আমরা চুক্তি করি, কিন্তু এতে করে আসলে এই সমস্যার সমাধান হবে না। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে রাখাইন রাজ্যের উপরে বর্তমান মিয়ানমারের জান্তা সরকারের কোনো কর্তৃত্বই নাই। শুধু জান্তা সরকার যে সিদ্ধান্তও নেই, সেই সিদ্ধান্ত এক্সিকিউট করার সক্ষমতা জান্তা সরকারের নাই। তার রোহিঙ্গা সমস্যা সমাধান হবে কোত্থেকে? সুতরাং সেমিনার সিম্পোজিয়াম আমরা করতে পারি, আলোচনার প্রয়োজন আছে, ডিসকাশনের দরকার আছে, কিন্তু সেটা গ্রাউন্ড রিয়ালিটিকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, মিয়ানমারের ইন্টারনাল পলিটিক্যাল ডায়নামিক্সকে বুঝতে হবে, মিয়ানমার বাংলাদেশের ইন্টারস্টেট রিলেশনসটাকে বুঝতে হবে। দ্য সেম টাইম যে এত অঞ্চলের যে রিজিওনাল পার্টনার তাদেরকে ইনভলভ করতে হবে, এবং ইন্টারন্যাশনাল যে মানে অ্যাক্টরস, পাওয়ার অ্যাক্টরসগুলো তাদেরকে ইনভলভ করতে হবে। একটা কালেকটিভ কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ নিয়ে যদি এটা অ্যাড্রেস করা না যায়, আমি রোহিঙ্গা সমস্যার সমাধানের, বিশেষ করে এই 15 লক্ষাধিক রোহিঙ্গার দ্রুততম সময়ে মিয়ানমারে ফিরে যাবে বলে আমি কোনো আশা দেখি না। যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে, এটা অনেক লম্বা আলোচনা, এটা নিয়ে আমি অনেক গবেষণা করেছি, লেখালেখি করেছি, আপনি পত্রপত্রিকায়, বইপত্র, তারপরে কিছু আমার গবেষণা প্রবন্ধ বিভিন্ন জায়গায় আছে। আমার এটা হচ্ছে এরকম যে আপনাকে এটা প্রথমত উপলব্ধি করতে হবে যে রোহিঙ্গা সমস্যার সমাধান ওভারনাইট হবে না। এটা কালকে আপনি সমস্যা সমাধান করে ফেলবেন, সমস্ত রোহিঙ্গাকে প্যাকেট করে পাঠিয়ে দেবেন, এইটা আসলে একটা বাস্তবসম্মত চিন্তা নয়। সুতরাং আপনাকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিভাবে আসলে রোহিঙ্গাদেরকে তাদের যে রাইটস, অধিকারগুলো আছে সেগুলোকে আমরা এনশিওর করতে পারি, তাদের এডুকেশনের ব্যাপারটা যেন আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ তাদেরকে তাদের যে ন্যায্য একটা হিউম্যান রাইটস, একটা হিউম্যান বিং হিসেবে তার যে মানে প্রাপ্যগুলো, রাইটস অ্যান্ড এন্টারটেনমেন্টগুলো, সেগুলো এনশিওর করতে পারি। এটা যদি আমি করতে পারি তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমি বুঝাতে পারবো যে আমি রোহিঙ্গারা এখানে আসছে এবং আমরা মানবিকতার আশ্রয় দিয়েছি, এবং রিফিউজি হিসাবে তাদেরকে আমরা এক ধরনের মানবিক সহায়তা দিয়ে আমরা তাদেরকে এখানে তাদের রাইটস এন্টারটেনমেন্টগুলো এনশিওর করার চেষ্টা করছি। বাট এইটা ইজ নট ফর অ্যান ইনডিফিনিট টাইম, এটার কোনো শেষ হবে তা না। মানে এটা মানে একেবারে অন্তহীন সময়ের জন্য আমরা করে যাবো, এটা হতে পারে না। সুতরাং এই জায়গাটা যেমন ডেভেলপ করতে হবে, দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে রোহিঙ্গারা কিন্তু আমাদের এখানে বেড়াতে আসেন নাই, ইটস নট এ প্লেজেন্ট ট্রিপ। সুতরাং তারা একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়ে এখানে আসছে, এবং এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে, এবং এই পরিস্থিতির কারণে এই যে রোহিঙ্গারা এখানে আসছে তার জন্য বাংলাদেশে কি কি সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্কিং, একটা অ্যাকশন প্ল্যান করা দরকার। এর মধ্যে হতে পারে মনে করেন একটা থার্ড কান্ট্রি রিসেটেলমেন্টটা রিজিউম করা যেতে পারে। এটা অলরেডি ছিল, বাংলাদেশ থেকে এক সময় মানে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ব্যবস্থা, সেটাকে একটা বড় কাজ হিসেবে সামনে আনা যেতে পারে। এটার উপরে জোর দিতে হবে, শুধুমাত্র প্রত্যাবাসনের জায়গাটা না করে জোর দিতে হবে তাদেরকে তৃতীয় কোনো দেশে। যদি আপনি মনে করেন যে রোহিঙ্গাদের জন্য যারা অনেক কান্নাকাটি করে আন্তর্জাতিক সম্প্রদায়, যে রোহিঙ্গাদের জন্য অনেক ধরনের দরদ দেখায়, তাদেরকে বলেন যে আপনি 50,000 করে আপনারা 1 লাখ করে লোকজন নিয়ে যান,
আপনি ওখানে সেটেলমেন্টের ব্যবস্থা করেন। এটা হতে পারে একটা অপশন। সেকেন্ড হতে পারে রোহিঙ্গাদের ভেতরে যেমন ইয়াংদের জন্য ওখানে মানে তরুণ যুবক যারা আছে তাদের জন্য রোহিঙ্গাদের মধ্যে আসলে ক্যাম্পগুলোতে তেমন কোনো যাদের পড়াশোনার ব্যবস্থা নাই, তাদের মানে একটা মানুষ যখন শুধুমাত্র খায় ঘুমায় আর অবসর জীবনযাপন করে, তাহলে হয় কি তার মধ্যে নানান ধরনের তাকে যে একটা সে যে হিউম্যান বিইং, তার যে ক্যাপাসিটি, তার এজেন্সিগুলো তাকে কাজে লাগায়, তাকে একটা প্রোডাক্টিভ একটা এন্টিটিতে পরিণত করে। তাহলে রোহিঙ্গাদেরকে যদি ইয়াংদের মধ্যে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে পারি, ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাকে একটা হিউম্যান স্কিল ডেভেলপ করতে পারি, এবং স্কিল ডেভেলপ করে আমরা তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করার চিন্তা করতে পারি। এরকম ধরনের আমরা নানান ধরনের পলিসির মধ্য দিয়ে আবার একটা ডায়ালগ, রিপার্টিশন ডায়ালগটা আমরা জারি করতে পারি, এবং সেটা কিভাবে করা যেতে পারে, একটা সেফ জোন তৈরি করে রাখায়নে সেখানে পাঠানো যায় কিনা, জাতিসংঘকে ইনভলভ করানো যায় কিনা, এরকম একটা আপনাকে একটা পলিসি নিতে হবে। কারণ আমরা শুধু কথা বলছি, আমরা আসলে নানান ধরনের সমস্যার কথা বলছি, রোহিঙ্গাদেরকে আমরা একটা মানে রোহিঙ্গা ক্যাম্পগুলো একটা মাদকের একটা সন্ত্রাসের একটা হিসেবে তাদেরকে একটা মানে একটা ক্রিমিনাল একটা ইমেজ মানে প্রডিউস করার চেষ্টা করছি। এইভাবে করে তো হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা কার্যকর, একটা এফেক্টিভ, একটা প্র্যাকটিক্যাল একটা সলিউশন কিভাবে করা যায় তার জন্য আপনার ব্রেন স্টর্ম করতে হবে এবং একটা প্ল্যান নিতে হবে, একটা অ্যাকশন প্ল্যান নিতে হবে। সে অ্যাকশন প্ল্যান অনুযায়ী এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি 2 বছর 5 বছর 10 বছরে এটাকে কিভাবে এক্সিকিউট করা যায় সেদিকে আগাতে হবে। শুধুমাত্র সেমিনার সিম্পোজিয়াম করে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে গ্রাউন্ড রিয়ালিটিকে না বুঝে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। আমি শেষ মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে আমরা দ্য 8 রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বারেন্স ডে পালন করছি। অনেকেই মনে করে থাকেন, অনেকে বলে থাকেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজেতে গাম্বিয়ার করা মামলার ট্রায়াল হচ্ছে যে জেনোসাইডের একটা স্বীকৃতি পাবে, সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে। আমরা আগামীকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছি, সেখানে আমরা এগুলো নিয়ে একটু ডায়ালগ ডেভেলপ করবো, কথা বলার চেষ্টা করবো। মনে রাখতে হবে যদি 2017 সালে রোহিঙ্গাদের সাথে যা হয়েছে সেটা যদি জেনোসাইডের স্বীকৃতি আন্তর্জাতিক পর্যায়ে পায়ও, রোহিঙ্গা সমস্যার সমাধান আদৌ কতটা হবে তা নিয়ে কিন্তু আমি সন্দিহান। সুতরাং আমি সবসময় বলি যে আমাদেরকে একটু রোহিঙ্গাদের ব্যাপারে একটা প্রো পিপল একটা জায়গা থেকে দেখতে হবে, তাদের প্রতি একটু কম্প্যাশনের জায়গা থেকে তাদেরকে বিবেচনা করতে হবে, এবং রোহিঙ্গাদেরকে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় অর্থাৎ রোহিঙ্গাদের নিয়ে যে পলিসি আমরা ফ্রেম করছি সেই পলিসির মধ্যে রোহিঙ্গাদেরকেও ইনভলভ করতে হবে। কারণ আপনি যার জন্য কাজ করছেন তার পার্সপেক্টিভ, তার বক্তব্য, তার এঙ্গেজমেন্ট যদি আপনি এনশিওর না করেন তাহলে এটা আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে খুব একটা এফেক্টিভ হয় না।